আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক আমন্ত্রণ ২১ রাতে। আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন ধরে দেশে যা ঘটছে, মানে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ নয়, আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন দেখছি যে চিকিৎসক সাংবাদিক সংঘর্ষ ঠিক বলা যাবে না, সাংবাদিকদের উপরে চিকিৎসকদের অনেকটা একতরফা আক্রমণ। এর আসলে কারণ বের করার আমরা অনেক চেষ্টা করছি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে টকশো হচ্ছে, পত্রপত্রিকায় বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আমরা গত পরশু একই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও একই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার কারণ গতকালও রাজশাহী মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, 10 জন সংবাদকর্মীকে গুরুতর জখম করা হয়েছে ইন্টার্নি চিকিৎসকদের আঘাতে, আক্রমণে। এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২১ টেলিভিশনের 10 জন একইভাবে 10 জন সংবাদকর্মী এবং ক্যামেরা পার্সনকে গুরুতর আহত করা হয় সংবাদ পরিবেশনের বাধা সৃষ্টি করতে গিয়ে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা যথারীতি কথা বলবো। এইসব বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর মহাসচিব প্রফেসর ডাক্তার এম ইকবাল আরসালান, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বিএফইউজের সাবেক মহাসচিব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ। আমরা আলোচনা যাওয়ার আগে একটু দেখে নিতে যাচ্ছি যে কটি পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছেছে তার কয়েকটির শিরোনাম। অর্থনীতি প্রতিদিনের শিরোনাম: স্বার্থের দ্বন্দ্ব, ঝুঁকিতে পরিদর্শক নিয়োগ, সুশাসন কর্তৃপক্ষ ও গার্মেন্টসের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব টিআইবির। আজ তিস্তা অভিমুখের বিএনপির লং মার্চ। বণিক বার্তার শিরোনাম: তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চ শুরু আজ, ফ্লাইট ফ্রিকোয়েন্সি কার্যক্রম বন্ধ, তবুও 20% জিএমজির। নয়া দিগন্ত: তিস্তা অভিমুখে লং মার্চ, বিএনপি চাঙ্গা, আওয়ামী লীগ সতর্ক। মিরপুরে জোড়াখুন, পুলিশের দাবি প্রেমের দ্বন্দ্বে হত্যাকাণ্ড। ডেইলি অবজারভার: টিকফাজ মেরিন মিট ইন ঢাকা April 27, বাংলাদেশ টু পুট অল আউট এফোর্টস টু গেট ব্যাক জিএসপি। আমি ইকবাল আরসালান আপনাকে দিয়ে শুরু করছি। নতুন করে কিছু বলার নেই, নিশ্চয়ই অনেকের চেয়ে আপনি ভালো জানেন যে গত কয়েকদিন ধরে দেশে কি ঘটে যাচ্ছে। বারডেম থেকে উৎপত্তি, বারডেমে যদিও সেখানে সাংবাদিকদের ইনভলভমেন্টটা ছিল না। বিষয় হচ্ছে যে আমরা সাম্প্রতিককালে দেখছি বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে বা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলেই একটি পক্ষের দ্বারা বা স্পষ্ট করে বললে চিকিৎসকদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন, এবং চিকিৎসকদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই তারা কর্মবিরতিতে চলে যাচ্ছেন, ভোগান্তিতে পড়ছেন রোগীরা। একজন চিকিৎসক হিসেবে, চিকিৎসক নেতা হিসেবে আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনার যে কথাগুলো উঠে এসছে আপনার বক্তব্যে, সেটা হচ্ছে যে কোনো ধরনের এই নৈরাজ্যজনক পরিস্থিতি আসলে সবার জন্য কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত। বিষয়টা হচ্ছে যে আপনার এই বিষয়গুলো যে সংগঠিত হচ্ছে তার আসলে মূলে যেতে হবে। আপনি যেমন বলছেন যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র চিকিৎসকদের আক্রমণের শিকার হচ্ছেন অনেকে, আবার এই জুনিয়র চিকিৎসক যারা প্রাণন্ত প্রতিদিন, যেখানে আপনার একটি হাসপাতালে 500 রুগী থাকার কথা বেড, সেখানে 1500-1700 রুগী তাদের চিকিৎসা করে প্রাণন্ত, তারাও আবার আপনার লাঞ্ছিত হচ্ছে যে রুগীদের দ্বারা, রুগীদের স্বজনদের দ্বারা। আবার দেখেন যে এখানে হচ্ছে যে যেহেতু আপনার চিকিৎসকের সংখ্যার আধিক্য আছে, সেজন্য তারা হয়তো সেগুলোকে প্রতিবাদ করছে, প্রতিহত করছে, সংবুদ্ধ হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে আরো নিম্ন পর্যায়ের যে জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালগুলোতে, সেখানে কিন্তু চিকিৎসকরা লাঞ্ছিতই হয়ে যাচ্ছে। সেখানে তারা যে প্রতিরোধ করা বা প্রতিবাদ করার সে সুযোগটা তাদের নেই। বিষয়টা হচ্ছে যে কেন আসলে সংগঠিত হচ্ছে। সংগঠিত হওয়ার কারণ হচ্ছে
একটা হচ্ছে যে আপনার সামাজিকভাবে যে অসহিষ্ণুতা আমাদের মধ্যে বিরাজ করছে, সেটা সবার মধ্যে বিরাজ করছে। যেমন ধরেন যে আপনার খুব অল্প কারণেই আমি ক্ষুব্ধ হচ্ছি, ক্ষুব্ধ হয়ে আমি আমার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি। আবার হচ্ছে যে আপনার যে যখন সংবাদ পরিবেশনা করাচ্ছে, মানে যে রিসেন্ট যে পাস্টে যে সাংবাদিকদের সাথে যে সমস্যাটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে রিসেন্টলি, সেটা যদিও যে আপনার হচ্ছে যে পেশাজীবী হিসেবে আসলে সাংবাদিকরা আসলে জনগণের খুব কাছের মানুষ, চিকিৎসকরাও খুব জনগণের কাছের মানুষ, এবং তারা আসলে প্রত্যেকেই, যে সাংবাদিকরা এবং চিকিৎসকরা আসলে জনগণের একটা সংবেদনশীল জায়গায় আছেন। এবং এই যে যে আপনার যে এই দুটো যে পেশার মধ্যে আমরা যদি আপনার দেখি, অতীত থেকে দেখি, যে আপনার সেই প্রাক যে আপনার যে বাংলাদেশের আন্দোলনের আগের থেকে যদি আমরা দেখি, যে দীর্ঘদিনের মাহফুজুল্লাহ ভাই আছেন, অনেক সিনিয়র সাংবাদিক, যে ওনারা জানেন যে আসলে চিকিৎসা পেশার সাথে সাংবাদিকতা পেশার সাথে দীর্ঘদিনের একটা সখ্যতা এবং সহমর্মিতা, সবসময় আপনার একে অপরের যে সম্পূরক হিসেবে কাজ করে এসছেন। এখানে হচ্ছে কি যে আপনার হয়তো জুনিয়র চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে যখন কিছু কিছু যে আপনার সময়, যেমন ধরেন যে ঈদের সময়, যে দেখা যাচ্ছে যে হাসপাতালে আক্রমণ কেন এভাবে সংগঠিত হয়ে সংবাদ পরিবেশনে বাধা এক জিনিস না, এটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি ওই জায়গাটা যে ঘটনাগুলো ঘটছে, সে ঘটনার সময় যে আপনার এই যে অসহিষ্ণু আচরণ, এই অসহিষ্ণু আচরণ কিন্তু সবার মধ্যে আছে। যে আমিও অবজার্ভ করেছি, আমিও দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে চিকিৎসক, কিন্তু সকল চিকিৎসক অসহিষ্ণু আচরণ করেন না, সকল সাংবাদিকও কিন্তু সহিষ্ণু আচরণ করেন না। যেভাবে সকল চিকিৎসক অসহিষ্ণু আচরণ করেন না, ঠিক সকল সাংবাদিকও। আপনি যদি এই দুটো, আমি যদি স্পেসিফিক্যালি এই দুটো ঘটনাকে সামনে নিয়ে আসি, মানে এমন কোনো নিশ্চয় উদাহরণ বা দৃষ্টান্ত নিকট অতীতে বা বর্তমানে নেই যে সাংবাদিকরা অসহিষ্ণু হয়ে এই চিকিৎসকদের উপর আক্রমণ চালিয়েছেন? আপনারা ধরেন যে ঘটনাটা ঘটলো, যে সে সলিমুল্লাহ মেডিকেল কলেজে আপনার একটা রোগী আপনার 12 দিন তার এমপাইমা, চিকিৎসা হয়ে ভালো হয়ে যখন সে বাড়িতে চলে যাচ্ছে, সে সাংবাদিকদেরকে ডেকে আনলো পরীক্ষার হলের মধ্যে। তারা গেলেন, তাদের আসলে উচিত ছিল যে সেই চিকিৎসকের সাথে আগে কথা বলা, যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। না গিয়ে তারা আসলে বিতর্কে অবতীর্ণ হয়ে গেলেন জুনিয়র চিকিৎসকদের সাথে। আমি এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করি। আপনি অবশ্যই শুনেছেন, যেহেতু সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিষয়টি আমাদের সহকর্মীদের দ্বারাই মাধ্যমে সংঘর্ষের কি বলবো তাদের উপর আক্রমণ করেছে, সেহেতু আমাদের পক্ষ থেকে একটা জবাবদিহিতা রয়ে যায়। সেখানে কিন্তু রোগীর পক্ষ হয়ে গেছে বা কি জন্য গেছে সেটা বড় বিষয় না, অভিযোগ আসছে, অভিযোগের ভিত্তিতেই তো সাংবাদিকরা ছুটে যান। সেখানে আপনি যা কথা বলেন ঠিকই আছে, 12 দিন চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে সেদিন তার ডিসচার্জ হয়ে গেছেন, কিন্তু সংবাদটি ছিল আমাদের কাছে উল্টো, যে তিনি প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাচ্ছেন না, এই জন্য ছাড়তে বাধ্য হচ্ছেন। কেন ট্রিটমেন্ট পাচ্ছেন না সেই অভিযোগটি আমাদের কাছে করা হয়েছিল, আমরা অনুসন্ধানে বেরিয়েছিলাম। না, আপনার আমি যে কথাটা বলি যে ভুল বুঝাবুঝি কোথায় হচ্ছে, যে ধরেন যে আপনার হচ্ছে যে চিকিৎসকের অবহেলায় মৃত্যু, এই চিকিৎসকের অবহেলায় মৃত্যুর আগে আসলে ওই চিকিৎসকের কাছে যে আসলে জিনিসটা যদি ইনকোয়ারি করে তারপরে সংবাদটা পরিবেশন করলে তখন কিন্তু ভুল বুঝাবুঝি সাংবাদিক আছেন তারা অবশ্যই বলবেন, ব্যাখ্যা দিবেন। আমি একজন দর্শকের ফোন নিয়ে আসছি, তার আগে হ্যালো দর্শক, কে আছেন? সাধারণ কবি পুরানা পল্টন থেকে। আমার প্রশ্ন, সাংবাদিক এবং ডাক্তার, সাংবাদিক হিসেবে আমাদের জাতির বিবেক হিসাবে কাজ করে, ওনারা মৃত্যুর সাথে পাঞ্জা লইরা যে কোনো খবর সংগ্রহ করে, আর ডাক্তাররা মানবতার সেবায় সবসময় আগে আছে। এবার রাতে 12টা হোক, 3টা হোক, ঝড় হোক, তুফান হোক। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একটা অপ্রীতি ঘটনা, এটা আমরা সাধারণ মানুষ দ্বারা। আপনার কোনো প্রশ্ন রয়েছে? এই ধরনের ঘটনা যেন না হয়, সেটা যদি সবাই যদি একটু সতর্ক হয়, আমাদের নিজের কাছে ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সাংবাদিক মাহফুজুল্লাহ। যে বিষয়টি ইকবাল আরসালান বলছিলেন যে অনেক ধরনের রোগীর চিকিৎসা করতে হয় বা
প্রয়োজনের তুলনায় প্রয়োজন ঠিক না, মানে মাত্রাতিরিক্ত রোগীর চাপ থাকে, এই বিষয়গুলোর কারণে কি চিকিৎসকরা অসহিষ্ণু হয়ে উঠছে? অথবা সাংবাদিকদের বিষয়ে তিনি যেটি বললেন যে তাদেরও সহিষ্ণু হওয়ার কথা, এই সাম্প্রতিক বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? কে কতটুকু অসহিষ্ণু ছিল? কথা শুরু করবার আগে ছোট্ট একটু ভূমিকা দেই, হয়তো দর্শকদেরও ভালো লাগবে। সেটা হচ্ছে যে এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা, এই আলোচনাতে অংশগ্রহণ করা খুব কঠিন এই কারণে, আমি তো সাংবাদিকতা পেশার প্রোডাক্ট, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আর ডাক্তারদের সঙ্গে আমার সম্পর্ক, আমার ঘরে ডাক্তার, বাইরে বন্ধু বান্ধব, আমাদের সহপাঠীরা ডাক্তার, বয়সের কারণে এখন মাঝে মাঝে ডাক্তারদের কাছে যেতে হয়। তো এই সম্পর্কে মাঝখানে দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত টানা খুব কঠিন ব্যাপার। আবার ডাক্তারদের সম্পর্কে এক ধরনের চিন্তা, আমাদের সম্পর্ক দেখবেন কেন, আপনি তো সাংবাদিক। না না না, আসছি, সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ, সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেই জায়গাটাতেই আসছি আমি। আবার এক সময় যেমন ধরেন এইসব ডাক্তারদের কথা শুনতাম যে বিধানচন্দ্র রায়ের মতন ডাক্তারের কথা শুনেছি, যিনি নাকি রোগীর পদর শব্দ শুনে বলে দিতে পারতেন তার কি রোগ হয়েছে। আবার এখনকার ডাক্তারদের কাছে যখন যাই তখন তারা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগীর রোগ নির্ধারণ করার চেষ্টা করেন। আবার সাংবাদিকদের কথা যদি বলেন, আমাদের দেশে সালাম সাহেবের মতন, জহুর হোসেন চৌধুরী সাহেবের মতন সাংবাদিক ছিল, সেই মানের সেই পর্যায়ের সাংবাদিক এখন আছে কিনা সে ব্যাপারে আমার ব্যক্তিগত মানে আছে, সন্দেহ আছে। হয়তো এই বক্তব্যের জন্য কালকে প্রেস ক্লাবে গেলে আবার সেখানে মানে সমালোচনার মুখোমুখি হতে হবে। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সাংবাদিকদেরটাও সার্ভিস ওরিয়েন্টেড পেশা, ডাক্তারদেরটাও সার্ভিস ওরিয়েন্টেড পেশা। এটা হচ্ছে এক। সাংবাদিকতা পেশারও নৈতিকতা আছে, ডাক্তারি পেশারও নৈতিকতা আছে। এগুলো কিন্তু অন্যান্য পেশার মতন না, যে জুতা কারখানার মতন না কিন্তু সাংবাদিকতা, ডাক্তারি এগুলো কিন্তু জুতা। আপনি স্কুলের শিক্ষক হিসেবে আপনি ধর্মঘটে যেতে পারেন, অসুবিধা হয় না। কিন্তু একজন ডাক্তার তিনি কিন্তু কর্মস্থলে থেকে তিনি যদি ধর্মঘটে যান বা কর্মবিরতিতে যান, তাইলে তার যত না ক্ষতি হয় তার চেয়ে অনেক বেশি মানুষের ক্ষতি হয়। একই জিনিস সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি এখন ট্রান্সমিশন বন্ধ করে দেন, পত্রিকা বন্ধ করে দেন, হ্যাঁ আপনি হয়তো আপনার অধিকারের জন্য করবেন, কিন্তু একই সঙ্গে আপনার পাঠক দর্শকদেরকে কিন্তু আপনি বঞ্চিত করছেন। এখন এই যে ডক্টর ইকবাল আর্সলান একটা কথা বলেছেন যে আপনার এক অসহিষ্ণুতা সমাজে দেখা দিয়েছে। এই অসহিষ্ণুতা কিন্তু আরেকটা কারণে হচ্ছে, মূলত সেটা হচ্ছে বঞ্চনার কারণে। আমরা বিভিন্ন রকমভাবে বঞ্চিত, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পেশাগতভাবে, বিভিন্ন রকমের বঞ্চনার কারণে। এখন গোলমালটা কোথায় বাঁধে? গোলমালটা বাঁধে যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে, তাদের মধ্যে, তাদের ভিতরে কিন্তু এক ধরনের অসহিষ্ণুতা আছে। তারা সেই অসহিষ্ণুতা বহিঃপ্রকাশ করতে গিয়ে এটা করেন। আবার আমাদের একটা সমস্যা আছে, যেমন ধরেন আমি আগে আমার নিজেদের পেশাটার দোষটা করে নেই, তারপরে ডাক্তারদের একটু বলি, এখানে কিন্তু শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা জড়িত নন, হ্যাঁ না, সিনিয়রও আছেন কিন্তু। হ্যাঁ আমি আগে আমার পেশার ইয়েটা করে নেই, যাতে আলতাফ মাহমুদ পরে আমাকে করতে পারেন। সেটা হচ্ছে যেমন ধরেন আমরা প্রায়শ রিপোর্ট করি না যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। এখন একজন সাংবাদিক হিসাবে এটা ভুল চিকিৎসা না সঠিক চিকিৎসা, এটা তো আমার পক্ষে নির্ধারণ করা খুব, আমি কার তথ্য দিয়ে এটাও করি, হয় রোগীর আত্মীয় স্বজনের, না রোগীর আত্মীয় স্বজনের পক্ষ কিন্তু এটা বোঝা সম্ভব না যে ওই সময় যে ইনজেকশনটা দেওয়া হয়েছে বা যে ওষুধটা দেওয়া হয়েছে এটা ভুল না সঠিক, এটা ডাক্তারের পক্ষে বলা সম্ভব। ডাক্তারের দোষটা কোন জায়গায়? আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা বুঝতে পারেন কিন্তু যে রোগীর সময় শেষ হয়ে এসছে, তারপরে হ্যাঁ অলৌকিক ঘটনা তো ঘটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারদের অনুমানটা মোটামুটি ঠিক থাকে। তারা যে কাজটা করেন না সেটা হচ্ছে রোগীর আত্মীয় স্বজনকে বা যারা অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরকে বলা, পূর্বাহ্নে তাদেরকে, হ্যাঁ মানে যেটাকে আমরা কাউন্সিলিং বলি, এটা ডাক্তারদের জন্য এবং ডাক্তারের সঙ্গে যারা সেবা কর্মে আছেন তাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের জন্য জরুরি কিন্তু তাদের জন্য বেশি জরুরি। ওই যে রোগীকে বলা যে ভাই এই হচ্ছে পরিস্থিতি, এই ধরনের আমি চিকিৎসা করছি কিন্তু আমার সন্দেহ হচ্ছে বা একটা ঝুঁকি আছে, এটা হতে পারে এরকম। আবার যেমন ধরেন আপনি যখন অপারেশনের জন্য রোগীকে নিয়ে যান, রোগীর পক্ষে তো একজন সই করে দেয় কাগজে কি সই করে দেয় সেটা কিন্তু আমরা কেউ পড়ে দেখি না। আচ্ছা, এখন আসেন সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য যাবেন, সব জায়গায় যাবেন। এখন এই তথ্য সংগ্রহের জন্য গিয়ে যেমন ধরেন আপনার গত কয়েকদিনে কিন্তু 4-5 রকমের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে বারডেমে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু মিডিয়া জড়িত না, সেখানে দেখেন মানুষ কিন্তু উত্তেজিত হয়ে একজন মারা গেছে বলে এটা হয়েছে, সেখানে পুলিশ, সেখানে পার্টি হয়েছে। আবার সলিমুল্লাহ মেডিকেল কলেজে যে ঘটনা, রাজশাহীর যে ঘটনা, দুটার মধ্যে আবার এক ধরনের সাজুজ্য আছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজে আপনি যেটা মানে 21-এর টেলিভিশনে আপনি মানে এখন যে তথ্যের ভিত্তিতে আমি যাই, আমার কিন্তু একটা দায়িত্ব আছে আমার পেশাগত, যখন ওই তথ্যের ভিত্তিতে যাই গিয়ে সেখানে আমি কিন্তু ওই তথ্যটা যাচাই করবার
একটা সুযোগ আমাকে দিতে হবে। অন্যদিকে ডাক্তারদের যেটা বড় দায়িত্ব, ডাক্তারদের মনের মধ্যে আমার ধারণা গত কয়েক বছর ধরে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে। তারা ভাবেন যে মিডিয়া আসলেই বোধহয় আমাদেরকে করবার জন্য, আঘাত করবার জন্য মিডিয়া আসছে, আমাদের সঙ্গে খারাপ খবরটা ছাপার জন্য আসছে। কারণ মেডিকেল প্রফেশন আবার কতগুলো জিনিস আছে, যেমন আপনি ওষুধের বিজ্ঞাপন দিতে পারবেন না, এটা নিষিদ্ধ, মানে আমাদের দেশেও। এখন ডাক্তারদের কাছে যখন যায় মিডিয়া ধরেন একটা খবর নেওয়ার জন্য, তখন কিন্তু ডাক্তাররা মনে করেন যে বোধহয় এরা আমার উল্টা খবর দেবে। যেমন 3-4 দিন আগে এখানে একটা বেসরকারি হাসপাতালে একটা ঘটনা ঘটেছে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র মারা গেছে। তো মারা যাওয়ার পরে 2 ঘন্টা সে ইমার্জেন্সিতে ছিল। এই সময় কি হচ্ছে না হচ্ছে, তার উত্তেজিত বন্ধুরা যখন আসলো তখন ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু কিছু বলা হয়নি। এখন আপনি বলতে পারেন যে ডাক্তাররা রোগীকে অ্যাটেনশন দেবে না এদেরকে দেবে, সেই জন্য কিন্তু হাসপাতালের আবার একজন মুখপত্র থাকা প্রয়োজন, যিনি এই ধরনের পরিস্থিতিতে এসে হ্যান্ডেল করতে পারবেন। সবচেয়ে বড় কথা যেটা, যে ডাক্তারদের হাতে যখন আমি লাঠি দেখি ছুরি কাচির বদলে বা স্টেথোস্কোপের বদলে, তখন কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের ভয় ঢোকে যে আমি একে শেষ করে দিচ্ছি এখানে, যে আমি তো এটা ডাক্তারদের কাছ থেকে আশা করি না, আবার সাংবাদিকদের কাছ থেকেও আমি কলম ছাড়া অন্য কিছু আশা করি না বা ক্যামেরা ছাড়া। কিন্তু আমি যেটা মনে করি যে এই ক্ষেত্রে যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে, এইখানে বোধহয় দায়িত্বটা অনেকাংশে ডাক্তারদের ঘাড়ে মানে গিয়ে পড়েছে আর কি। সেইটা বোধহয় ডাক্তারদের যে সংগঠন আছে, একটা তো হচ্ছে কেন্দ্রীয়ভাবে যেটা সংগঠন, আবার 2 ভাগের 2টা সংগঠন আছে। আমার মনে হয় যে নেতৃবৃন্দের এখন একটা চিন্তা ভাবনা করা উচিত। এই যে কাউন্সেলিং এর কথা বললাম, আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা একটা আলোচনা করছিলাম ডেথ অডিটিং এর কথা, এই জিনিসগুলো বোধহয় আইন কানুন দিয়ে হবে না, এইটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যাপার, পারসেপশনের ব্যাপার। ওইটা না করতে পারলে কিন্তু আপনি আজকে 2টা ঘটনা ঘটেছে, তো আবার দেখবেন যে আরো 4টা ঘটেছে, আরো 5টা ঘটেছে, 6টা ঘটেছে। সাংবাদিক আলতাফ মাহমুদ, যে বিষয়গুলো ঘটছে, আপনি এটি কি শুধু একপাক্ষিক আক্রমণ বলবেন, নাকি যেটি সাংবাদিক মাহমুদ যেটা বলার চেষ্টা করছিলেন সাংবাদিকদের কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা আসলে এর মধ্যে? এবং যে বিষয়টি আসছে সেটা আমি উল্লেখ করতে চাই যে যেটা ডাক্তার ইকবাল হাসানেরও বলার চেষ্টা করেছেন, সাংবাদিক মাহমুদুল্লাহ বলার চেষ্টা করেছেন যে ভুল চিকিৎসায় মারা গেল কিনা সেটা তো সাংবাদিক সার্টিফিকেট দেওয়ার কেউ না, অবশ্যই কেউ নয়, কিন্তু সেখানে তো রোগীর রেফারেন্স নিয়ে আমরা ওগুলো লিখে থাকি। পাশাপাশি যদি আমি ওটা বলে থাকি যে ভুল চিকিৎসা কিনা, গতকাল একই মেডিকেল কলেজে, রাজশাহী মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে একজন রোগী মারা গেছে। অক্সিজেন প্রথমে বলা হচ্ছিল অক্সিজেন নেই, পরবর্তীতে ওই রোগী মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা গিয়ে ওইখানে চেক করে যে অক্সিজেন আছে কিনা, দেখলো যে সত্যি অক্সিজেন আছে। এখানে কতটুকু কার গাফিলতি, কি বলবেন? না, ধন্যবাদ মাহবুবুল্লাহ ভাই। যেটা বললেন যে আপনার একটা কাউন্সিলিং এর ব্যাপার আছে, সেটা কিন্তু আমিও কিন্তু আরসালান ভাই যেটা বলছে সেটা আমরা কিন্তু এখানে আসার আগেই ধরুন একটা কথা বলছিলাম। বিষয়টা হলো যে আমাদের সবাইকে কিন্তু উপলব্ধি করতে হবে যে আমরা যখন চিকিৎসকের কাছে যাই, কিন্তু তার সম্পর্কে যেমন একটা ধারণা নিয়ে আমাকে যেতে হবে, এবং আমার নিজের মধ্যেও আমি যখন যাইব একটা কিছু জানতে চাইবো বা আমি যখন ডাক্তারের কাছে যাব, আমারও কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। হঠাৎ হুট করে কিন্তু এটা এমার্জেন্সির ব্যাপার না যে ইমার্জেন্সিতে গিয়ে আমি কোথাও জায়গা পেলাম না, ইমার্জেন্সিতে গেলাম, তারপরে যে ইমার্জেন্সিতে আপনার যে খারাপ আচরণ হয় এটা ঠিক না। সেখানেও ভালো আচরণের সুযোগ আছে, কিন্তু সেখানেও কিন্তু আবার খারাপ আচরণের সুযোগ আছে। আপনি ইমার্জেন্সিতে গেলে যেটা দেখবেন যে প্রাথমিকভাবে আপনাকে আউটরেট রিজেক্ট করে দেবে, এরকম বহু ঘটনা আছে, এরকম আমি দেখেছি। আবার কোথাও দেখা গেছে যে এমার্জেন্সিতে যাওয়ার পরে অনেক ভালোভাবে কথা বলে, আচরণ করে। আমরা কিন্তু এইটাই কিন্তু আমরা যখন রোগী যখন ডাক্তারের কাছে যায়, কোনো হসপিটালে যায় বা কারো কাছেই যায়, যেমন প্রাইভেটেও যদি যায়, সেখানেও কিন্তু একটা কিছু আশা করে, একটা ভালো কিছু আশা করে। তা না হলে হয় কি আপনার মানুষ, হ্যাঁ আমি তো পে করছি, তারপরে হ্যাঁ এই জন্যই আমার আশা অনেক। আর তাদের সেবা ওরিয়েন্টেড একটা বিষয়, সেখানে তো সেবার দিকটা দেখতেই হয়, এটা তো আর দোকান থেকে গিয়ে শপিং এর ব্যাপার না। সুতরাং সেইটা মানুষের প্রত্যাশা থাকে। আর একটা বিষয় হলো আমি যেটা ফিল করি সেটা হলে বিষয় হলো বিশেষ করে সাংবাদিকতা এবং চিকিৎসকদের ব্যাপার এবং শিক্ষকতা, এই 3টে বিষয় কিন্তু আমরা ভিন্ন দৃষ্টিতে দেখি। এটা কিন্তু অন্যান্য পেশার স্থিতি কিন্তু একেবারে আলাদা। কিন্তু সেই জায়গাটায় যেমন শিক্ষকদের সাথে ব্যবহার, ভালো ব্যবহার, খারাপ ব্যবহার, অথবা কি হবে একটা শিক্ষকদের সাথে আচরণ যদি খারাপ হয় কারো, সে স্ট্রাইক করতে পারে। স্ট্রাইক করলে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আপনার চিকিৎসা ক্ষেত্রে এবং সাংবাদিকতার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমি একটা বাক্য যোগ করি আপনার বক্তব্যের সঙ্গে। দেখেন, দুর্যোগে, সংকটে
এই সময় কিন্তু সাংবাদিক এবং ডাক্তারদের উপরে দায় দায়িত্বটা বেশি। একটা ঝড় হলো, ডাক্তারদেরকেও যেতে হয়, সাংবাদিকও যেতে। যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে ডাক্তাররা অংশগ্রহণ করেছেন অনেক সক্রিয়ভাবে, সাংবাদিকরা করছে। অন্য পেশার সঙ্গে যদি আপনি তুলনা বলে বিচার করেন, এই মুহূর্তে সাংবাদিক আর চিকিৎসকরা মুখোমুখি নয়। না, বিষয়টা হচ্ছে একপাক্ষিক কেন আক্রমণ? মানে সারা দেশের জুনিয়র ডাক্তাররা কেন নিজেদেরকে এরকম মনে করছেন, কেন এতটা বেশি অ্যাগ্রেসিভ কেন? হ্যাঁ, আপনার এটার জবাব আমি দিচ্ছি। মুখোমুখি কিন্তু সাংবাদিক এবং মানে চিকিৎসক মুখোমুখি কোন দিক থেকে? ভালোবাসার দিক থেকে, ভালো লাগার দিক থেকে, অনুভব করার দিক থেকে। আমরা সেইটাই কিন্তু প্রত্যাশা করি। কিন্তু গত কয়েকদিন যেটা দেখা গেল, বিশেষ করে মিটফোর্ড হসপিটালে এবং রাজশাহীতে যেটা গতকাল ঘটলো, এটা কিন্তু ইট ইজ ভেরি আনফর্চুনেট। এবং ব্যাপার হলো যে হ্যাঁ, ঝামেলা থাকতে পারে, ঝগড়া বিবাদ সবই হতে পারে, কিন্তু সে জায়গায় কিন্তু ওখানেও যেমন দায়িত্ব, হসপিটালেও দায়িত্বশীল কেউ ছিলেন এবং সাংবাদিকদের মধ্যেও কিন্তু দায়িত্বশীল কেউ না কেউ ছিলেন। লিডারশিপ বলে অথবা সিনিয়র জার্নালিস্ট আছে না, তারা কিন্তু বিষয়টা হলো ওখানকার দৃশ্যটা কি? দৃশ্যটা হচ্ছে যেমন মিটফোর্ডে যেটা আমরা দেখেছি টেলিভিশনের ফুটেজে, যেটা পত্রপত্রিকায় যেটা, এবং আপনি রাজশাহীতে আরো ভয়াবহ। এবং সেখানে দোস্তের মতো আমার মনে হয়েছে যে আপনার গত কয়েক মাস আগে যে হেফাজত নাজাতেরা যেভাবে ঢাকা শহরে যেভাবে মারামারি করেছে, আমার কাছে মনে হয়েছে এই ধরনের একটি হসপিটালের মধ্যে মারামারি হচ্ছে সাংবাদিক এবং চিকিৎসকদের মধ্যে। এটা কোনো অবস্থায় যে আপনার ইন্টার্নি বলেন আর সিনিয়র বলেন, সেটা কিন্তু সে চিকিৎসক, তার কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। এবং সেই জায়গাটায় যদি বত্যয় ঘটে তাহলে কিন্তু খুব আস্থাহীনতা দেখা দেবে। এবং মুখোমুখিটা সত্যিকার অর্থে মুখোমুখি বলতে যেটা বোঝায়, তাহলে কিন্তু ওই পর্যায়ে চলে যাবে, যেটা কিন্তু আবার এই দুইটা প্রফেশনের কারো পক্ষেই কিন্তু ওই জিনিস সম্ভব নয়, যেটা গত 2-3 দিনে হয়েছে। আমি আসছি, আপনার কাছে আমার একটা ফোন রয়েছে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, বগুড়া থেকে আমি রানা বলছিলাম। জি রানা সাহেব বলুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে, আমরা ডাক্তারদের কাছ থেকে সবচেয়ে সুন্দর সেবা পাওয়ার জন্য আশা করি, কিন্তু হসপিটালগুলোতে গেলে সব সময় তাদের কাছ থেকে, ডাক্তারদের কাছে সঠিক সময় সেবাটা আমরা পাই না। আর সঙ্গে সঙ্গে যারা ইন্টার্নি ডাক্তার আছে তাদের কাছ থেকে ম্যাক্সিমাম সময় খারাপ ব্যবহারটা পাই। আসলে ডাক্তাররা কি আমাদের জাতির বিবেক কিনা, এক, আর দুই হচ্ছে আমার ডাক্তাররা কি আমাদের টাকায় লেখাপড়া করে কিনা সরকারি মেডিকেল কলেজে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। তার আগে ওনার আলোচনার সুবিধার্থে শুধু দুইটা তথ্য যোগ করতে চাই। সেটা হচ্ছে, যেমন ধরেন হৃদরোগ যখন হয় মানুষের, তখন কিন্তু খুব সংকটাপন্ন অবস্থা থাকে। গত বেশ কিছুদিন আগে দেখবেন একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীর মৃত্যুর জন্য ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। আবার দেখেন সরকারি একটা হৃদরোগের হাসপাতাল আছে ঢাকা শহরে, সেখানে কিন্তু রোগী মারা যায়, কিন্তু সেখানে ঘটনাটা ঘটে না। কেন জানেন? এটা আমার কাছে একটা ব্যাখ্যা একজন রোগী দিয়েছেন। বেশি ব্যয় করতে হয় না 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 না, ওখানে যিনি জুনিয়র ডাক্তার তিনি অনেক বেসরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারের চেয়েও বেশি অভিজ্ঞ। কারণ তিনি জানেন, কারণ তাকে প্রতিদিন এত রোগী হ্যান্ডেল করতে হয়। একটা হৃদরোগী আসার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন কোন ইঞ্জেকশনটা দিতে হবে, কি করতে হবে, কেমন ওই ইমার্জেন্সির যে পার্টটা। তো কাজে এগুলো নানান রকমের বিষয় আছে। কিন্তু আপনার জি আপনি যে আমি ওনার উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে উনি বললেন যে চিকিৎসা পান না, আমি একটা তথ্য দিই। সেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য বুলেটিন যেটা সরকারের, সেটা আছে যে 2013 সালে 13,82,00,000 বার আপনার যে চিকিৎসা সেবার জন্য জনগণ সরকারি স্থাপনাগুলোতে গিয়েছেন এবং তারা সেবা গ্রহণ করেছেন। এবং এর মধ্যে প্রায় 5 কোটি লোক বা 5 কোটি বার আসলে হাসপাতালে ভর্তি হয়েছেন রোগী, এবং তারা চিকিৎসা পেয়েছেন। এবং উনি যে কথাটা বললেন যে আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যে দেখেন বা যে কোনো হাসপাতাল সরকারি স্থাপনায় দেখেন যে আপনার 500 বেডের হাসপাতালে 1700 রোগী ভর্তি আছে, এবং এই 500 বেডের হাসপাতালের জনবল দিয়ে আপনার 1700 রোগীর সেবা প্রদান করা হচ্ছে। ঢালাওভাবে কথা বলার কোনো অবকাশ নাই যে আসলে চিকিৎসকরা সেবা দিচ্ছেন না বা যে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। ভালো মন্দ সব সেক্টরে রয়েছে। সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার কিছু কিছু অসহিষ্ণু আচরণ হয়তো পেয়েছেন তারা, কিন্তু যদি আপনার যদি সেবাই না পেত
তাহলে তো আপনার এই 14 কোটি বার মানুষ যেত না, অথবা 5 কোটি বার তারা হাসপাতালে না পেলেও তো ভর্তি যেতে হতো হবে, না। কারণ যাওয়ার তো আর কোনো পথ না, নেই, না পেলেও তো যেতে হবে। ডেফিনেটলি আপনি কি বলেন যে এই দেশের লোকেরা চিকিৎসা পাচ্ছে না হাসপাতালগুলোতে? অবভিয়াসলি পাচ্ছে, হ্যাঁ, সেটা- তাহলে পরে সেটা কতটুকু যে পাচ্ছে আপনার- প্রশ্নবিদ্ধ। না প্রশ্নবিদ্ধ, তাহলে লোকে সুস্থ হচ্ছে না? লোক কি সব রোগী মারা যাচ্ছে? এই 5 কোটি লোক কি মারা গেছে গত 13 সালে? সেটা নিশ্চয়ই নয়। তাহলে আপনার হচ্ছে যে এই জায়গাটাই দ্বন্দ্ব, এই যে আপনি কথাটা বললেন যে এই জায়গাটায় আসলে দীর্ঘদিনের অবিশ্বাস এবং মানে আপনার ইয়ের জায়গাটা তৈরি হয়েছে। কারণ আপনার হচ্ছে যে আজ থেকে ধরেন যে 15 বছর আগেও যে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের, যে আপনি ধরেন যে এই যে ঘটনাগুলো ঘটে, যে আমি নিজে থেকে যে আপনার সংবাদ সংগ্রহের জন্য যে প্রেস মিডিয়া বলেন বা আপনার ইলেকট্রনিক মিডিয়াকে বলেন, যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে বা ক্যাজুয়ালিটিতে আমি তাদেরকে সাহায্য করেছি সংবাদ সংগ্রহের জন্য। আবার এমনও হয়েছে যে আমাকে তাদেরকে ঠেকাতে হয়েছে যে তারা ক্যাজুয়ালিটি আসছে ওটির মধ্যে আপনার 15টা 20টা ক্যামেরা নিয়ে ওটির মধ্যে ঢুকে যাচ্ছে সংবাদ সংগ্রহের জন্য। এই জায়গাটাও কিন্তু যে আপনার যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আসলে আপনার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে মাহফুজুল্লাহ ভাই যেটা বলেছেন, আসলে বিষয়টা হচ্ছে যে একমাত্রিকভাবে আসলে এটা বিচার করা আসলে যাবে না। এটা আসলে বহুমাত্রিক বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। যে জিনিসটা আসলে আজকে প্রয়োজন সেটা হচ্ছে যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো যাতে আমাদের মধ্যে না ঘটে, সেজন্য যে আমাদের একটা আপনার টুলস সিস্টেম এগুলো আসলে ডেভেলপ করা প্রয়োজন। যে ভবিষ্যতে যাতে না ঘটে সেটার জন্য করণীয় কি? করণীয় কি মানে করণীয় খুব সিম্পল, পান্না, সেটা হচ্ছে যে বিএমএ কে আমি মনে করি এই ক্ষেত্রে বিএমএ এর একটু দায়িত্ব আছে। কোন জায়গায় দায়িত্বটা? ধরেন ডাক্তারদের সম্পর্কে বিভিন্ন রকমের রিপোর্ট বের হয় সারা বছর। বিএমএ কিন্তু পাবলিক রিলেশনসটা খুব পুয়ার। বিএমএ কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে বসা প্রয়োজন, ব্যাখ্যা করা প্রয়োজন যে সমস্যাটা কোন জায়গায়। ডাক্তারদের সম্পর্কে একটা ধারণা আছে না, অতিরিক্ত তারা করেন প্রেসক্রিপশন, মানে আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করেন। 1982 সালে যখন হলো ড্রাগ পলিসি হলো, তখন দেখলাম যে ডাক্তাররা ওষুধ কোম্পানির পক্ষে দাঁড়াচ্ছেন, এবং কিন্তু এটা বলা হলো যে এটা তো আপনাদের কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ওষুধ কোম্পানির। সেই সময় কিন্তু অনেক রকমের কাহিনী বেরিয়েছে, ডাক্তারদেরকে সোনার মানে দেওয়া হচ্ছে, ফ্রিজ দেওয়া হচ্ছে ওষুধ কোম্পানির পক্ষ থেকে। এগুলিও আছে। তার মানে এই নয় আমাদের দেশে যদি 100 জন ডাক্তার থাকে এইরকম অভিযোগ হয়তো 2 জনের বিরুদ্ধে, 3 জনের বিরুদ্ধে, 5 জনের বিরুদ্ধে। সেইটা বিএমএর কিন্তু, যেমন তাদের আবার কিন্তু একটা খুব বড় প্রতিষ্ঠান আছে বিএমডিসি, যারা লাইসেন্স দেয়, রেগুলেট করে, রেজিস্ট্রেশন দেয়। বিএমএর কিন্তু আসলে মিডিয়ার সঙ্গে এই বিষয়গুলো টাইম টু টাইম ব্যাখ্যা করা প্রয়োজন যে ভাই এই ঘটনাগুলো ঘটে। আমি একজন দর্শক ফোনে রয়েছে, এই জায়গাতে আমি আসবো যে আসলে করণীয়টা কি সেই বিষয়ে প্রশ্ন রয়েছে অনেক। তার আগে একটি ফোন। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? আমি ডক্টর ওয়াজিদ আহমেদ বলছিলাম গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে। জি ডক্টর ওয়াজিদ, আমার প্রশ্ন ডক্টর ইকবাল আসনাদ স্যারের কাছে, যে মেডিকেলে যখন ইমার্জেন্সিতে অক্সিজেন ইনহেলেশনের দরকার হয় তখন কি ডাক্তার সরাসরি গিয়ে পেশেন্টকে দিবে নাকি সে অর্ডার করবে? আপনার কথাটি বোধহয় আমরা কেউ বুঝতে পারছি না ভালো করে, সম্ভবত কোনো কারিগরি ত্রুটি, অথবা আপনার ঘরে যদি এই মুহূর্তে কোনো টেলিভিশন চালু থাকে আপনি একটু দয়া করে ভলিউমটা কমিয়ে নিন। আচ্ছা, আমার প্রশ্ন ডক্টর ইকবাল আসনাদ স্যারের কাছে, যে এমার্জেন্সি পেশেন্টকে যখন আমরা অক্সিজেন ইনহেলেশন করব তখন অক্সিজেনটা কি ডাক্তার সরাসরি নিজে গিয়ে লাগাবে নাকি সে একটা ফাইলে অর্ডার করে দিবে পেশেন্টকে সিস্টার অথবা ওয়ার্ড বয়রা অক্সিজেনটা লাগাবে? কারণ রাজশাহী মেডিকেল কলেজে যে ঘটনাটা দেখাচ্ছে যে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু, এই জন্য কি ডাক্তার রেসপন্সিবল কিনা? আমার জ্ঞানে, আমি যতটুকু জানি যে অক্সিজেন ইনহেলেশনের জন্য অর্ডার ডাক্তার দিয়ে দিবেন, কিন্তু অক্সিজেনটা কানেক্ট করেন সিস্টার অথবা ওয়ার্ড বয় অথবা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কেউ। এখানে ডাক্তারের দায়িত্ব না যে সে সরাসরি গিয়ে অক্সিজেন দিয়ে দিবেন। তো যদি রোগীর মৃত্যু হয় তাহলে সেটা কি আসলে দোষটা ডাক্তারের উপরে বর্তায় নাকি এটা অন্য কারো উপরে যাচ্ছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ওয়াজিদ। যেটি আমি উল্লেখ করছিলাম গতকালই রাজশাহী মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে। আমি ওর প্রশ্নের উত্তর দেই। আমি ভেরি সরি, আসলে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। একজন চিকিৎসক, আমি একজন চিকিৎসক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, যে আমি মনে করি যে একজন চিকিৎসক হচ্ছে যে মানে তার হচ্ছে যে জানতে হবে সুইপার থেকে শুরু করে, যে সুইপার, ওয়ার্ড বয়, নার্স এবং চিকিৎসক হিসেবে তার যে দায়িত্ব এবং কাজগুলো সম্বন্ধে তার ধারণা, এবং কারণ তাকেই অধস্তনদেরকে পরিচালনা করতে হয়। এখন কথা হচ্ছে যে
একজন যে রোগীর অক্সিজেন দেওয়ার যে বিষয়টা আছে যে ডাক্তার অর্ডার দিবে, নার্স অথবা ওয়ার্ড বয় লাগাবে, এরকম কোনো আসলে বিধিবিধান বা কোনো আইন আসলে চিকিৎসা শাস্ত্রে নাই। এখানে হচ্ছে যে এটা দৃষ্টিভঙ্গির বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে আসলে ঘটনা কি ঘটেছিল, এই রুগীটা কি আসলে অক্সিজেনের জন্য বা অক্সিজেনের অভাবে বা অক্সিজেন মাস্ক না লাগানোর জন্য মারা গিয়েছে কি যায় নাই, সেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে বিবেচনার বিষয় ছিল। আসলে কে লাগালো, কে অর্ডার দিল, কে দিল না, তাতে কিছু আসে যায় না। যেখানে বলা হচ্ছে অক্সিজেন নেই কিন্তু পরক্ষণে দেখা গেল যে অক্সিজেন রয়েছে, এটির ব্যাখ্যা কি হবে? অক্সিজেন থাকতে কেউ বলবে নেই, এটা যে আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ ইট। মানে অনেস্টলি আমি কিন্তু আই এম নট ডিফেন্ডিং এনিবডি। আপনি একটু আগেই দেখলেন যে আমি কিন্তু ডিফেন্ড করি না, ঠিক আছে, আই এম নট ডিফেন্ডিং এনিবডি, বাট আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ ইট যে অক্সিজেন থাকলে মানে আপনার হচ্ছে যে ইভেন যে ওয়ার্ড বয় সুইপারও বলবে যে অক্সিজেন নাই, এইটা আমি মানে আই এম দ্য লাস্ট পারসন টু বিলিভ ইট। জি, হয়তো সেই বিতর্কটি অন্য জায়গায়। একটা প্রশ্নের জবাব উনি দেন নাই। বগুড়া থেকে একজন প্রশ্ন করেছিল যে তারা তো জনগণের টাকা পয়সা লেখাপড়া করে না। এটা আমি আপনাকে ডিফেন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ধরেন সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে একজন ডাক্তার বানানোর জন্য যে অপারেটিং কস্ট পার ইয়ার অনেক প্রফেশন আছে তার চেয়ে কম, এটা আপনি যদি হিসেব করেন। তো এখন সেই প্রশ্ন তো উত্থাপন করতে পারি না আমি। আমার সেনাবাহিনীর একজন অফিসার বানাতে তার অপারেটিং কস্ট কত হয়? তো কাজেই রাষ্ট্রের পয়সা তো সবাই পড়বে, কারণ শিক্ষা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা তো আমার অধিকার শিক্ষা। এটা ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, সাংবাদিক হই। আমি সবসময় বলি, আমি কিন্তু বলি যে ডাক্তার হচ্ছে তৈরি হচ্ছে যেমন সরকারের পক্ষ থেকে বলা হয় যে তোমাদেরকে ট্যাক্সের পয়সা দিয়ে পড়ানো হয়েছে, হ্যাঁ, মনে হয় যে ডাক্তারদের পিছনেই সরকার শুধু অর্থ ব্যয় করে, আর কোনো শিক্ষার পিছনে সরকারের অর্থ ব্যয় হয় না। আমি বলি আসলে যে ডাক্তার তৈরি হয় বাই প্রোডাক্ট হিসেবে। বাই প্রোডাক্ট হিসেবে কেন তৈরি হয়? যে সরকার হচ্ছে সংবিধানের যে 15 ক আর 18 এক অনুযায়ী জনগণের চিকিৎসা দিতে বাধ্য, এবং এই চিকিৎসা প্রদানের জন্যই তাদেরকে হাসপাতাল স্থাপন করতে হয়, এবং এই হাসপাতাল স্থাপন করে হাসপাতাল চালানোর জন্য তাদেরকে এই অধ্যাপকদেরকে, কনসালটেন্টদেরকে, চিকিৎসকদেরকে নিয়োগ দিতে হয়, এবং সেই সমস্ত ল্যাবরেটরিতে যারা চিকিৎসক হন তারা সেই সমস্ত ল্যাবরেটরিতে শিক্ষা গ্রহণ করেন হাতে কলমে, বা এই সমস্ত চিকিৎসক যারা ওই চিকিৎসার জন্য ওইখানে নিয়োজিত থাকেন তারাই তাদেরকে পড়ান। সেটা হয়তো অন্য বিষয়, তাদের পড়ানোর জন্য, শুধুমাত্র পড়ানোর জন্য। সাংবাদিক আলতাফ মাহমুদ, সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে হয়তো কাকতালীয়ভাবে হোক বা যে কোনো কারণে হোক ডাক্তার চিকিৎসকরা জড়িয়ে পড়ছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে সাংবাদিকদের উপরে যে হামলার ঘটনাগুলো ঘটছে এগুলো কি সাংবাদিক হত্যা বা সাংবাদিক নির্যাতনের কারণে যারা নির্যাতিত হয়েছেন তারা কোনো বিচার না পাওয়ার কারণে কি দিনে দিনে সাংবাদিক নির্যাতনের মাত্রার বেশি হচ্ছে নাকি? না, এটা সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার তো সেটা তো আমরা আশা করি বা প্রত্যাশা করি, সব সরকারের আমলেই চেষ্টা করেছি, তো কিন্তু কিছু হয়নি। আপনি দেখেন যে মানে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহু সাংবাদিক মানে নিউজ করতে গিয়ে, যেমন আপনারাও যেমন মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের টেলিভিশনের সাংবাদিক, এই ধরনের জমেছে না যে সাংবাদিক মারলে কিছু হয় না, সাংবাদিক মারলে কিছু হয় না, সেটা ভিন্ন। সেই জায়গায় আমি আসছি। বিষয়টা হলো যে আমরা এই ব্যাপারে অনেক বিভিন্ন সরকারের কাছে বিভিন্ন সময় মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদি দাবি দেওয়া করেছে, কিন্তু কাজ হয়নি। সেইটার কারণে যেটা হচ্ছে সেটা না, কিন্তু এটা ধারণা যে সাংবাদিকদের হত্যা করলে, যেমন সাগর রুনি হত্যার আমরা কোনো বিচার পেলাম না। সাগর রুনির হত্যার জন্য আমরা মিছিল, মিটিং কোনোটাই বাকি রাখলাম না। ইভেন আমার তো জানা নেই, মাহফুজুল্লাহ বলতে পারবেন যে পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা হয়েছে কিনা যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসঙ্গে এইভাবে জীবন দিতে হয়, কিন্তু তারপরেও কিন্তু সেটার কোনো সুরাহা হয় না। সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা মানে প্রশাসনিক দায় দায়িত্ব, আমি তো বলবো দায়িত্বহীনতার কারণে সেটা হয়নি। এবং এর আগে যত সাংবাদিক মারা গেছে আপনার তাদেরও কোনো রকমের আমরা বিচার গৌতমের বিষয়টা, সেটা নিয়েও এখন কোশ্চেন দেখা দিয়েছে কেন এটা হলো। সুতরাং সেটা না, সে কারণেও না। কিন্তু কথা হলো যে আমি আরসালিন ভাইয়ের সাথে একটা ব্যাপারে আমি ডিফার করতে চাই, সেটা হলো যে অনেক বেশি রুগী,
সে কারণে মানে তারা সেটা কন্ট্রোল করতে পারে না এবং তাদের রোগীর সংখ্যা বেড়ে যায়। 1700 রোগী আছে কিন্তু 500 বেডের ব্যবস্থা আছে। এই যে অবস্থা, এই কারণেই তারা এক্সস্টেড হয়ে এই কাজগুলো করেন, যেটা আমি বুঝলাম। কিন্তু বাস্তবতা সেটা করলে কিন্তু হবে না। আপনাকে তো আপনার দায়িত্বই এটা। এবং আজকে যে মানে প্রশ্নটা করলো যে মানে আপনার মানুষের পয়সায় আপনারা শিক্ষিত হয়ে আপনারা লেখাপড়া করে আপনি মানুষের সেবা করবেন কিনা, এই প্রশ্নটা যখন আসে তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে মানুষের মানে এই ধরনের প্রশ্ন যদি আসে তখন কিন্তু কষ্ট হয়। কারণটা হচ্ছে যে ধরেন আপনার দায়িত্বই তো হচ্ছে ওটা। আপনি দেখেন যে ঢাকায়, আমি সমালোচনার জন্য বলে এটা, আপনার পাশ করার পরে যখন সরকারি একটা চাকরি হয় সে কিন্তু গ্রামে গিয়ে যেখানে তাকে দেওয়া হয় সেখানে কিন্তু 6 মাস 9 মাসের বেশি থাকতে চায় না। আপনি দেখবেন পত্রপত্রিকা দেখবেন, টেলিভিশনে দেখবেন, আপনার যেখানে 5 জন ডাক্তার থাকার কথা কিন্তু সেখানে 5 জন ঠিকই আছে, অফিসিয়ালি কাগজপত্রেও আছে, কিন্তু দেখবে যে মানুষ যখন প্রয়োজনে যাবে সেখানে গিয়ে দেখে 2 জন বা 1 জন আছে। সে নিয়ে বহু রিপোর্ট হয়েছে, এ নিয়ে বিতর্ক করে লাভ নেই। তবে আমি যেটা মনে করি যে ওই কারণেই যে চিকিৎসকদের সাথে আমাদের সাংবাদিকদের মধ্যে যে এটা হচ্ছে, এটা কিন্তু না। না, উৎসাহিত সেটা হওয়ার কোনো সুযোগ নাই। চিকিৎসকরা সেভাবে উৎসাহিত হয়ে সাংবাদিকদের উপরে এভাবে লাঠিসোঁটা নিয়ে আসবে। চিকিৎসকরা কি পুলিশ নাকি? তারা কি পুলিশের মতো ব্যবহার? যেমন আমরা পুলিশের সাথে, আমি যেটা এর আগে আপনার সাথে ফোনে কথা বলছিলাম যে আমরা তো পুলিশ না, পুলিশের সমালোচনা করতে পারি, পুলিশের সাথে ফাইট করতে পারবো না, কিন্তু পুলিশের সাথে যে আচরণটা হয় আমাদের সাথে সেটা কোনো অবস্থায় আমরা চিকিৎসকদের সাথে সেটা আশা করি না, কোনো অবস্থায় শিক্ষকদের সাথে আশা করি না। কারণ হচ্ছে এই 3টে অর্গান কিন্তু মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে। এবং সেক্ষেত্রে যদি চিকিৎসকরা যদি এ ধরনের আচরণ করেন অথবা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে হয় কি, সে একটা যে হসপিটালে হলো, মিটফোর্ডে হলো, মহৎ পেশা ডেফিনেটলি, কিন্তু তার ডেফিনেশন আবার আলাদা। পুলিশ নিয়ে আবার পুলিশের লোক থাকলে আমি বিষয়টা ব্যাখ্যা দিয়ে বলতে পারতাম, তাকে ওইভাবে মেলানো যাবে না, পুলিশটা ভিন্নভাবে দেখতে হবে। পুলিশ নিয়ে আবার আরেকদিন ডিসকাশন হলে বলা যাবে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো মিটফোর্ডে যেটা হয়েছে, ঢাকার বাইরে যেটা হয়েছে, বগুড়ায় অথবা রাজশাহীতে যেটা হয়েছে, তাহলে হয় কি, এই ধরনের পরিস্থিতির যদি সৃষ্টি হয়, সাংবাদিকদের সাথে হয়েছে এটা ঠিক আছে, আমি ধরে নিলাম যে ঠিক আছে, আমরা না, ওখানে অন্য কারোর সাথে হয়েছে, চিকিৎসকদের সাথে অন্য কারোর সাথে হয়েছে, সেটাই হবে কেন? এবং সেই আপনি চিন্তা করেন সেখানকার হসপিটালের অবস্থাটা কি হবে। এবং তাৎক্ষণিকভাবে আপনার যারা ওখানে চিকিৎসার জন্য গিয়েছে, যারা মানে জীবনে সিস্টেমটা থাকবে না এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে। আর একটা বিষয় হলো আস্থাহীনতা বাড়বে কিন্তু চিকিৎসকদের প্রতি, যেটা মানুষের আস্থাহীনতা কিন্তু আমাদের এই সময়টা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু আস্থা নিয়ে অনেক জায়গায়, যেমন বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা এখন কিন্তু আগের মতো নাই। এটা আমার বিরুদ্ধে বললেও কিছু আসে যাবে না। আবার দেখেন আপনি ব্যাংকগুলোর প্রতি, মানে বাণিজ্যিক সংস্থাগুলোর প্রতি কিন্তু মানুষের ওই রকম আস্থা নাই। এখন যদি এই 2-3টা জায়গা যেখানে মানুষের জন্য নিবেদিত থাকবে সেখানে যদি আস্থাহীনতার জন্ম নেয়, তাহলে কিন্তু এটা কিন্তু জাতির জন্য খুব ভালো কাজ হবে, এটা আমরা আশা করি। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতি পর আবার আসছি। দর্শক, ফিরছি খুশি গিয়ে। দর্শক দেখছেন একুশে রাত। ডাক্তার ইকবাল আরসালান, যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল, তাহলে যে প্রশ্নটি আগেই করা হয়েছিল, একটার সাথে নিশ্চয়ই একটা সম্পৃক্ত নয়, আলাদা ঘটছে, কিন্তু চিত্র এক, চেহারা এক, কেন এই জুনিয়র চিকিৎসক? আমি একটু আগে আপনাকে বলছি যে দীর্ঘদিনের আপনার হচ্ছে যে ওই মানে আস্থার জায়গাটা আসলে যে কোনো কারণেই হোক নষ্ট হয়েছে। যেমন ধরেন যে আমি বলি রাষ্ট্রের প্রতি নষ্ট হবে না, সাংবাদিকদের সাথে আস্থার জায়গা, যে আস্থার জায়গাটা অতীতে ছিল। যেমন ধরেন যে আপনার যে ঈদ আসলেই রোগী তো হাসপাতালে প্রতিদিনই কিন্তু মারা যায়, প্রতিদিনই মারা যাচ্ছে, কিন্তু আপনার ঈদের ছুটি আসলেই আপনার হচ্ছে যে নিউজ হয় যে ডাক্তারের ইসের জন্য, অবহেলার জন্য অথবা ডাক্তারের অনুপস্থিতির জন্য একজন রোগীর মৃত্যু কিন্তু প্রতিদিন 4-5টা একটা হাসপাতালে হচ্ছে। এই ধরনের নিউজ কাভারেজের জন্য আসলে ডাক্তারদের মধ্যে একটা নেতিবাচক আসলে যে আপনার তৈরি হচ্ছে, যে দীর্ঘদিন ধরে হচ্ছে, এটা আমি মনে করি
তাহলে হয়তো এটা যে খবরগুলো অসত্য হইতে পারে। চিকিৎসা সেক্টরে যে ধরনের খবর প্রকাশিত বা প্রচারিত হচ্ছে তার মানে কি আমরা ধরে নেব সবগুলোই উদ্দেশ্য প্রণোদিত অথবা ঠিকমতো প্রচার হচ্ছে না, যে দুর্নীতির বা অনিয়ম অব্যবস্থাপনার খবরগুলো প্রচারিত হচ্ছে এর ভিতর কি সবই? না, আমি তো সেটা আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে কোনোটাই ঢালাও ভাবে সঠিক না। যেমন সাংবাদিকদের আমি যদি দায়ী করি ঢালাও ভাবে, এটাও যেমন ঠিক না, আবার চিকিৎসকদেরকে যদি ঢালাও ভাবে দায়ী করি এটাও ঠিক না। আসলে অনেকগুলো ব্যাপার। দেখেন যে একজন চিকিৎসক আপনার সেবা করেন, চিকিৎসক কি কোনোদিন কোনো মানে মানুষকে মানে আমি মানে ধরেন যে আপনি যদি আমার চিকিৎসাধীন থাকেন বা আমি আপনার চিকিৎসাধীন থাকি, আমি একটু শেষ করি যে থাকি, তাহলে পরে কি আপনি অথবা আমি কি ইচ্ছা করে আপনার আমার মৃত্যুর কারণ হব বা হত্যা করব? কিন্তু দেখেন চিকিৎসকদের বিরুদ্ধে 302 ধারা 304 ধারায় মামলা করে দেওয়া হচ্ছে যে হত্যাকারী হিসেবে। এই যে নানান রকমের, আমি একটু আগে বলেছি, নানান রকমের কম্পোজিট আসলে একটা না, মানুষও যেভাবে চিকিৎসকদের প্রতি এক শ্রেণীর চিকিৎসক, আমি সব শ্রেণীর চিকিৎসক বলছি, এক শ্রেণীর চিকিৎসক প্রতি যেভাবে ব্রাক ভাজন বা তাদের আস্থাহীনতা তৈরি হয়েছে, তারাও কি একইভাবে ডাক্তারদের মারতে যাবে, চিকিৎসকদের মারতে যাবে? যদি আপনি বলেন যে আস্থাহীনতার জন্যই, সাংবাদিকদের প্রতি আস্থাহীনতার কারণেই তারা এইভাবে অ্যাগ্রেসিভলি মুভ করছে সাংবাদিকদের উপরে, তাহলে না, এটা আপনি ভুল বলতেছেন। আমি একটু বলি, এটা এই যে ডাক্তারদের আক্রমণ হিসেবে ধরতেছেন কেন? এটা একটা যে আইসোলেটেড ঘটনা। আপনার সাংবাদিকদের আপনার হচ্ছে যে আমি তো একটু আগে বললাম যে আমি তো সংবাদ সংগ্রহে সহযোগিতা করি, আমি তো আপনার হচ্ছে যে সংবাদ যখন ক্যামেরা নিয়ে যাচ্ছে তখন ওদেরকে যে স্পেস করে দিচ্ছি যে সংবাদ সংগ্রহের জন্য। নট দ্যাট যে ওরকম যে সব জায়গায় সবখানে হচ্ছে, আমি কেন, যে অন্য ডাক্তাররাও সংবাদ সংগ্রহের জন্য সহযোগিতা করছেন। কিন্তু এইটা যে আইসোলেটেড ঘটনা, এই আইসোলেটেড ঘটনাটা যাতে, এবং এইটা একটা চেইন রিয়াকশনের মতো হচ্ছে, আমি কনসার্ন কেন বা আমি উদ্বিগ্ন কেন, যে ধরেন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ঘটলো, তারপরে রাজশাহী মেডিকেল কলেজে ঘটলো, এইটা আমাকে উদ্বিগ্ন করেছে। যে এটা কি তাহলে পরে কি কেউ এটাকে সুযোগ গ্রহণ করছে, ব্যবহার করছে, নাকি যে আসলেই যে এর পিছনে কোনো কারণ ছিল বা কারণের কারণে হচ্ছে? এই বিষয়গুলো আসলে এখন আপনার আমার সবার আসলে এটা কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখা দরকার এবং এখান থেকে আরো একজন দর্শক ফোনটা নিয়ে আসছে মাহফুজুল্লাহর কাছে। হ্যালো পান্না ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। যে আমি কৃষিবিদ পলাশ বলছি উত্তরা থেকে। জি পলাশ বলুন। আমার স্যারের কাছে প্রশ্ন, যে স্যার তো বলছেন যে ঈদের মধ্যে সবসময় রোগী মারা যায়, কিন্তু এটা তো সত্য যে ঈদের মধ্যে কোনো ডাক্তারকে খুঁজে পাওয়া যায় না সরকারি হাসপাতালগুলোতে। এখানে স্যার কি বলবেন? এটা ঠিক না। আপনি যদি বলেন যে ডাক্তার পাওয়া যায় না, এটা আসলে ঢালাও মন্তব্য। ডাক্তার থাকে না, আপনাকে কে বলছে যে রোস্টার ডিউটি করে ডাক্তার থাকে? আচ্ছা না, যেটা আমি দুজনের বক্তব্য থেকে বলছি, ওই যেটা আলতাফ মাহমুদ বললেন যে হ্যাঁ ওই যে পুলিশের সঙ্গে একটা সম্পর্ক, পুলিশ সাংবাদিককে মেরেছে এটা নিয়ে কিন্তু আমরা উদ্বিগ্ন হই না। পুলিশ সবাইকে না, পুলিশ সবাইকে মারে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে নিউ ইয়র্কে একটা বাচ্চা ছেলে, সে খেলনা পিস্তল তাক করেছিল, তাকে পুলিশ মাথার মধ্যে গুলি করে দিছে। কাজে পুলিশের এইসব কীর্তি কাহিনী সারা দেশে আছে, মানে সারা পৃথিবীর সর্বত্রই আছে। পুলিশ সাংবাদিকদেরকে মারে, এটা আমি বুঝতে পারি। কিন্তু ধরেন যে এই ছবি দেখলাম যে রাজশাহী মেডিকেল কলেজে ডাক্তারদের হাতে লাঠি, এটা ওটা, এইটি কিন্তু কোনো রকম ভাবে সমর্থনযোগ্য নয়। হ্যাঁ আমি আসছি, এটা সমর্থনযোগ্য নয়। এবং ওইটা কেন ঘটেছে আমার কাছে মনে হয়, আমি একটু চিন্তা করেছি যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঘটনার ওটা কিন্তু স্নো বলিং এফেক্ট। তারা মনে করেছেন যে ওইখানে যেহেতু এটা করা সম্ভব হয়েছে, কাজে এখানেও কিন্তু আমরা এটা করতে পারি। এটা সেখান থেকে এই জিনিসটা আসছে। এবং এইটা আপনার এই যে ডাক্তারদের যে সমস্যাগুলো হয় কি, সবারই কিছু না কিছু লুকানোর বিষয় থাকে। এখন এটা যদি তার ব্যর্থতা হয়, পেশাগত ব্যর্থতা, এবং এগুলো কিন্তু দেখেন অনেক দিন ধরে পৃথিবীতে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তো যেমন ধরেন ডাক্তারদের একটা লায়াবিলিটির বিষয় আছে, আপনি মামলা করতে পারেন, পরে প্রমাণ হলে আপনি ক্ষতিপূরণ পাবেন, যে জন্য ডাক্তাররা খুব সতর্ক থাকে। সেখানে ইন্স্যুরেন্স ইজ এ ফ্যাক্টর, ইন্স্যুরেন্স একটা প্রোটেকশন দেয়, ডাক্তারদেরকেও দেয়। ডাক্তারদের আয়ের একটা বিরাট অংশ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম দিতে হয়, কারণ ওই যে মামলা হলে দেখা গেল যে $1 মিলিয়ন কম্পেনসেশনের অর্ডার হয়ে গেল, ডাক্তার
ডাক্তারের বিরুদ্ধে। তো সেইটা পরীক্ষা করবার, প্রমাণ করবার অনেকগুলো স্টেপসের মধ্যে দিয়ে যেতে হয়। আর আমাদের এখানে যেটা হয়, আমি এখন ঠিক জানি না, সম্ভবত আমাদের সময় তো ছিলই, মেডিকেল কলেজে মেডিকেল সংবাদদাতা ছিলেন যিনি ডাক্তারি পড়তেন। এখন বোধহয় সম্ভবত সেটা নাই, যার ফলে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু আমাদের ওই ইনস্টিটিউশনের সঙ্গে এখানে তৈরি হয়েছে। আমরা যখন যাই, যে তথ্যদাতার অভিযোগটাকে কিন্তু আমরা প্রথম মাথা পেতে নেই, এর অন্যদিকে যে আরেকটা বক্তব্য থাকতে পারে সেটা কিন্তু আমরা খুব একটা বিবেচনা নেই না। আর আরেকটা বিষয় যেটা বললেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজে পরিচালক যে আচরণ করেছে, এখন দেখেন এই আচরণ কি বলবেন আপনি, এটাতে দুই রকমের মন্তব্য। সংবাদকর্মীর মোবাইল ফোন নিয়ে সংবাদকর্মী কেন, আপনি সাধারণ নাগরিকও যদি ধরেন, যিনি ওই আসনে আছেন, যিনি একটা বিশেষ বাহিনীর লোক, এখন এটা প্রশ্ন তুললে তো বলতে হয় তার শিক্ষা দীক্ষা, মন মানসিকতা, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো নিয়ে প্রশ্ন তুলতে হয়। এটা তো হতে পারে না। যিনি একজন এক তারকা জেনারেল একটা বাহিনীর, তার তো সহনশীলতা, তার অনেক বেশি হওয়ার কথা একজন সাংবাদিকের চেয়ে, এবং তিনি একটা প্রতিষ্ঠানের এটাকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু তার। কাজেই একটা সাংবাদিক আসলেই এইটা মানে হয়ে যাবে, প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে, প্রতিষ্ঠানের দুর্গন্ধ প্রকাশিত হবে, এটা মনে করবার তো কোনো কারণ নাই। এবং সেখানে আমি শেষ করছি, সেখানে আবার আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি আরো উত্তেজিত হয়ে এটাকে আরো এক জায়গায় নিয়ে গেলেন, যে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা করা হবে, ওইটা করা, ওইটাও কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি না। আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, হ্যাঁ, ডাক্তারদের বিরুদ্ধে। এখন আমাদের আর ডাক্তারদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় জানেন? ডাক্তারদের যে প্রাতিষ্ঠানিক শক্তি আছে, উকিলদের যে প্রাতিষ্ঠানিক শক্তি আছে, আলতাফ স্বীকার করবে, আমাদের সেই প্রাতিষ্ঠানিক শক্তিটা আমাদের মধ্যে বিভাজনের কারণে নাই। আমাদের মধ্যে যখন বিভাজন ছিল না, তখন কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি অনেক বেশি ছিল, এবং আমরা অনেক কিছুকে মোকাবেলা করতে পারতাম। চেষ্টা চলছে কিনা সাংবাদিক আলতাফ মাহমুদ, যেহেতু বিভাজনের প্রশ্নটি উঠেছে, সেই সুযোগটি নেওয়ার চেষ্টা চলছে কিনা এবং আত্মসমালোচনার জায়গাও রয়েছে কিনা, যেটি ডাক্তার ইকবাল আহসান বারবার বলার চেষ্টা করেছেন যে ডাক্তার, বা আপনি বলার চেষ্টা করেছেন চিকিৎসক এবং সাংবাদিকতা দুটি মহৎ পেশা, এই দুই মহৎ পেশার প্রতি আমরা যারা বর্তমানে কাজ করছি, দুই মহৎ পেশা থেকে আমরা মানবিক গুণাবলী কি ভুলে যে শুধুমাত্রই এটা আমাকে করতে হবে, এটা আমার পেশা, এইভাবেই আমরা কাজ করছি, কিন্তু সেই পেশার মানবিক গুণাবলী বিবেচনা না করেই না, সেটা তো আসলে ওই জন্যই আমি বলছিলাম যে এই দুটি পেশার মধ্যে যে সম্পর্ক আছে সেটা কোনো অবস্থায় আপনার বিচ্ছেদাত্মক পরিবেশে যাক, এটা কিন্তু আমরা চাই না। ব্যক্তিগতভাবে আমারও ওপিনিয়ন হচ্ছে তাই। কারণ হচ্ছে একজন ডাক্তার তার উপর কিন্তু অনেক, যেটা মানুষ মানে একজন ডাক্তারের কারণে কিন্তু একটা মানুষ পুলিশ কি করে বা অন্য মানে দেশে যা মানে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী, এটা তো আশা করা যাবে না, কিন্তু ডাক্তারের কাছ থেকে সেটা আশা করা যায়। আপনি দেখেন ডাক্তারের কাছে কিভাবে যান, আপনি সর্বস্ব তাকে নিবেদন করে, অর্পণ করে, বিশ্বাস করে, আস্থা নিয়ে আপনি কিন্তু চলে যান। যেটা আপনি যদি হসপিটালে ভর্তি হন, আপনার ফ্যামিলির উপরেও যে আস্থা না থাকবে, যে আপনার চিকিৎসক তার প্রতি আপনার অনেক বেশি আস্থা, এবং তার উপরে রেখেই কিন্তু আবার আপনার গোটা ফ্যামিলি কিন্তু চলে যায় ওই ডাক্তারের কাছে। সেই ডাক্তারের কাছ থেকে অবশ্যই ভালো আচরণটা আশা করতে চাই, এবং সেটা যদি না থাকে তাহলে হবে কি, আমাদের এই যে এটাকে আমি সম্পর্ক বিনষ্টের কোনো কারণ মনে করি না। আমি কোনো অবস্থায় আরসালান ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি যে এটা যে আপনার এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, এটা তো বিডিআর না, পদের কারণে যে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, ভাঙচুর করতে হবে, গোলাগুলি করতে হবে, সেটা নয়। এটা সমাজের মধ্যে কিন্তু একটা মানে এইটা হলো যে আমাদের হলো কি, আমার ওইরকম বিভাজনও নাই, বিচ্ছেদও নাই। তবে আমি আশা করতে চাই এই দুইটা মানে হিউম্যান বিং, আমি বলতে চাই মানুষের জন্য অত্যন্ত কল্যাণ করে এই যে দুইটা জায়গা, এই জায়গাটা যাতে নিজেদের মধ্যে কোন রকমের আপনি পুলিশের গুলি খেয়ে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবেন, আর সেই গুলির খবর ছাপে কিন্তু প্রকাশ করে কিন্তু সাংবাদিক। কাজে এই এন্ডে কিন্তু যে ঘটনাগুলো ঘটছে, মানে আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক নেতা হিসেবে আপনার যারা রয়েছে, আমি মনে করি যে আসলে আমি মনে করি যে এটার আসলে এই পরিস্থিতি অবসান হওয়া উচিত। আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে বসেছিলাম, আমরা যে আমাদের বিএমএতে আমরা 8টার সময় বসেছিলাম, আমরা আলোচনা করেছি, এবং আগামীকাল এমার্জেন্সি আমরা এক্সিকিউটিভ কমিটির মিটিং দিয়েছি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য, যে এই অনভিপ্রেত আসলে পরিস্থিতির থেকে আসলে আমরা মানে শুধু আমাদের পেশা না, আমরা মনে করি যে আমরা সকল পেশার, যে আমরা যাতে অতীতে যেভাবে একসাথে ছিলাম,
সহমর্মিতার সাথে ছিলাম, সেই জায়গাটায় আমরা যাতে নিয়ে যেতে পারি, আর এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে যাতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। একটা সমাধান বোধহয় হতে পারে, যদি এটা খুব কষ্টকর, বিএমএ একটা সরি বলতে পারে, তারপরে ডাক্তাররা এবং সাংবাদিকরা বসে বিষয়টা যে ভবিষ্যতে যাতে এই ধরনের সংকট উদ্ধত কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়ে যায়। না না না, অনেক ধন্যবাদ। আমার ব্যক্তিগত সরি বলা কিন্তু খুব কঠিন কাজ। অবশ্যই হ্যাঁ, সরি যখন বলতে পারলে মানে অনেক যদি সেটা আন্তরিকতার সাথে বলা হয়। মাহবুবুল্লাহ ভাই প্রথম একটা কথা দিয়ে শুরু করেছেন, আমি ওই কথাটা দিয়ে আমি 1 সেকেন্ডে শেষ করে দিই। সেটা হলে এই দুটো, আমি প্রথমেই বলেছি এই দুটো খুব সেনসিটিভ জায়গা, এখানে একটু মনিটরিং এর একটা ব্যবস্থা থাকা দরকার, যেটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন। ধন্যবাদ সাংবাদিক মাহবুবুল্লাহ, ধন্যবাদ ডাক্তার ইকবাল হাসান, ধন্যবাদ সাংবাদিক আলতাফ মাহমুদ। শেষ করতে হচ্ছে, অবশ্যই বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাববার বিষয়, শুধু ভাবনা নয়, কার্যকর পদক্ষেপ অবশ্যই প্রয়োজন। শুভকামনা সবার প্রতি, বিশেষ করে চিকিৎসক এবং সাংবাদিকদের প্রতি। চুলের